2025 সালের শেষের দিকে ঐতিহ্য থেকে একটা উপন্যাস বের হয়েছে সাব্বির জাদিদের। উপন্যাসের নাম দুই পৃথিবীর সূর্য। 1971 সালের মুক্তিযুদ্ধ আর 2024 সালের জুলাই গণ অভ্যুত্থানকে একসাথে বাঁধার চেষ্টা করছেন লেখক। সেই চেষ্টাটা সফল হয়েছে না ব্যর্থ হয়েছে সেসব নিয়ে কথা বলতে পাঠকের কাঠগড় আজকের আয়োজনে সাথে আছি আমি হুসাইন হানিফ। আজকের ভিডিওতে আমি সাব্বির জাদিদের দুই পৃথিবীর সূর্য উপন্যাস নিয়ে ময়নাতদন্ত করব। বিশেষ করে একজন আলেম সাহিত্যিকের মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস কি বার্তা দিছে, লেখক যে গল্পটা বলতে চাইছেন সেটা কি বাস্তবসম্মত, লেখক সফল না ব্যর্থ। মুক্তিযোদ্ধা দাদা আর জুলাই যোদ্ধা নাতির ভেতর ঘটা সেই অলৌকিক যোগাযোগ কি বিশ্বাসযোগ্য? বইটার ভাষা আর ন্যারেটিভ টেকনিক কি গল্পে কোনো গভীরতা আনতে পারছে? উপন্যাসটা কাদের পড়া উচিত আর লেখকের আসল প্রকল্পটাই বা কি, সেই সব বিষয় নিয়ে কথা বলবো। চলেন শুরু করা যাক। এই বইয়ের সব থেকে শক্তিশালী দিক হচ্ছে গল্প, দুর্বলতাও গল্পই। সংক্ষেপে আগে গল্পটা বলে নেওয়া যায়। গল্পটা একটা পরিবারের, মুক্তিযোদ্ধা দাদা মতিউরের গল্প, যুদ্ধ শিশু সালেহার সংকীর্ণ সামাজিক পরিবেশে বেড়ে ওঠা বিয়ে এবং সংসারের গল্প, জুলাই শহীদ তামিমের বেড়ে ওঠা এবং প্রতিবাদী হয়ে ওঠার গল্প। সেই পরিবারের প্রবাদ প্রতিম ব্যক্তি মতিউর মুক্তিযুদ্ধে ব্যাপক সাহসিকতা দেখানোর জন্য পাকিস্তানি বাহিনী কর্তৃক তার বউ রোহিতন ধর্ষিত হয়। রোহিতনের গর্ভে জন্ম নেয় যুদ্ধ শিশু সালেহা। তাকে বড় করতে সামাজিক যেসব ঝামেলা হওয়ার কথা সবই হয়। 27 বছর বয়সে সালেহার বিয়ে হয় এক প্রগতিশীল গবেষকের সাথে। সে গবেষক স্কুল শিক্ষকও। গবেষক কুষ্টিয়ার বীরাঙ্গনাদের নিয়ে কাজ করতে গিয়ে পরিবারের খোঁজ পায় এবং সালেহাকে বিয়ে করে। সালেহা এই শর্তে বিয়ে বসে যে বিয়ের পর তাদের সাথে পরিবারের আর কোনো যোগাযোগ থাকবে না। এইদিকে মতিউর যেদিন মারা যায় সেদিনই তার ছেলে আজিজুরের বউয়ের গর্ভে আসে উপন্যাসের প্রোটাগনিস্ট তামিম। উপন্যাস শুরু হয় তামিম আর তার ছোট বোন তামিমার পাখির বাসা ঘিরে খুনসুটি দিয়ে। তামিম নামে সেই কিশোরের হাসিনার আমলে যুবক হয়ে ওঠা, স্কুল থেকে কলেজে যাওয়া, কলেজ শেষ করে ভার্সিটিতে পড়তে ঢাকায় পাড়ি জমায়। তামিমের ব্যক্তিত্ব গঠনে এবং প্রতিবাদে বড় ভূমিকা রাখছে তার মুক্তিযুদ্ধের পারিবারিক ইতিহাস। বড় হওয়ার পরে নাতি আর মৃত দাদার ভেতরে একটা অলৌকিক যোগাযোগ তৈরি হয়। সেইটা উপন্যাসে যেমন পাঠকেরও বিশ্বাস করতে কষ্ট হয়, কিন্তু আমরা সেটাকে সিম্বলিক অর্থে এডিট করতে চাই। সেই যোগাযোগ থেকে দাদার সমস্ত কিছু জেনে যায় নাতি। প্রায় প্রতিদিন তাদের কথা হয়, দেখাও হয়। কলেজে পড়তে গিয়ে সেই ফুফার সাথে পরিচয় হয় তামিমের। আস্তে আস্তে ফুফু এবং তার পরিবারের সম্পর্ক জোড়া লাগাতে ঘটকালি করে তামিম। এদিকে ভার্সিটিতে উঠলে দেশে জুলাই আন্দোলন শুরু হয়। তামিম আন্দোলনে যোগ দিলে ছাত্রলীগের হাতে খুন হয়। ফ্যাসিবাদের প্রতিবাদে জুলাই গণ অভ্যুত্থানে ছাত্রলীগের হাতে তামিমের শহীদ হওয়ার ভেতর দিয়ে উপন্যাসটা শেষ হয়েছে। বইটা পড়ার পেছনে একটা বড় কারণ ছিল গল্প। আবার মাঝে মাঝে গল্পের গরু গাছে ওঠায় পড়া চালায় যাওয়া কঠিন হয়ে যাইতেছিল। বিশেষ করে ঘুমন্ত পাকিস্তানি বাহিনীর উপর মতিউরের মহিষগুলোর আক্রমণ। আরেক জায়গায় মতিউরের বিয়ের দিন তার বউ বাসর রাতে জেদ ধরে বসে মহিষকে সালাম করবে। কেন? কারণ মহিষের কারণেই তাদের বিয়েটা হয়েছে। তো মহিষকে ঘটক মাইনা তাকে সালাম করার জেদ ধরে। এত ন্যাকামি সহ্য করা সত্যি কঠিন ছিল। এক পরিবারে এতগুলো ঘটনা এবং দুর্ঘটনার পসিবিলিটিস নিয়েও সন্দেহ হইতেছিল। অসম্ভব না, কিন্তু সহজও না। যাই হোক, গল্প বলার সময় গল্পের মোড়গুলো হুটহাট এসে পড়তেছিল। গল্পের যে মজা সেটা লেখক পুরোপুরি নিতে দেন নাই। দুই পৃথিবীর সূর্য কোন ধরনের উপন্যাস? এটাকে কি শুধু মুক্তিযুদ্ধের গল্প বলবো নাকি জুলাই গণ অভ্যুত্থানের গল্প বলবো? আমার কাছে মনে হয়েছে এই বইয়ে সাব্বির জাদিদ একটা পলিটিক্যাল ফ্যান্টাসি গড়ে তোলার চেষ্টা করছেন। বইটার একদিকে আছে মুক্তিযুদ্ধের সেই সব আগুন ঝরা দিন, অন্যদিকে আছে মহিষ সজারুর অলৌকিক আচরণ। একদিকে আছে শেখ হাসিনার আমলের সেই রূঢ় বাস্তবতা, অন্যায় অত্যাচার আর জুলাইয়ের রক্ত ঝরা দিন। আবার অন্যদিকে আছে দাদা আর নাতি সেই অলৌকিক যোগাযোগ, যা অনেকটা ফ্যান্টাসির মতো, জাদু বাস্তবতার মতো। সহজ করে বললে এটাকে আমি বলবো উত্তরাধিকারের রাজনীতি বা জেনারেশনাল পলিটিক্যাল ফিকশন, যেখানে 1971 সালের অসমাপ্ত স্বপ্ন আর 2024 সালের জুলাই গণ অভ্যুত্থান ছাত্র জনতার লড়াই এক বিন্দুতে এসে মিলে গেছে। লেখক এখানে দেখাইতে চাইছেন জেনারেশন গ্যাপ থাকলেও লড়াইয়ের চেতনাটা আসলে আলাদা না, একই। সাব্বির জাদিদের দুই পৃথিবীর সূর্য
2024 সালের জুলাই গণ অভ্যুত্থানের রাজনীতির একটা ভালো দলিল। বর্ণনা ভঙ্গিতে কোনো নতুনত্ব নাই, লেখকের ভূমিকা থার্ড পারসন অমনিশিয়েন্ট। লেখক কখনো কখনো সরাসরি পাঠকের সাথে যোগাযোগ করার চেষ্টা করছেন, যেটা তারাশঙ্কর, শওকত আলী সহ বহু লেখককে করতে দেখছি। বর্ণনার ভেতর একটা ফ্রেন্ডলি ভাব আছে, কখনো কখনো মনে হইতে পারে ফেসবুক পোস্ট পড়তেছে, মানে সমসাময়িক যে পাঁচ লাইন গুলো আছে সেগুলো উপন্যাসে ঢুকে পড়ছে। আর একটা ব্যাপার আছে, উপন্যাসের শেষের দিকে সাব্বির জাদিদ তার ক্যারেক্টারকে নিজের পাঠক হিসেবে দেখাইছেন। এটা রবীন্দ্রনাথের অনেক গল্প উপন্যাসে দেখা যায়। লেখক হিসেবে সেই সব ব্যবহারের স্বাধীনতা তো লেখকের অবশ্যই আছে, কিন্তু একজন পাঠক হিসেবে সেই সব আসলে আমি খুব একটা পছন্দ করতে পারিনি। উপন্যাসের ভাষা মোটামুটি ভালো, একটানে পড়া যায়। লেখক যে প্রচুর কবিতা পড়েন, বিশেষ করে জীবনানন্দ দাশের, সেটার চিহ্ন ধরা পড়ছে ভাষায়। বিভিন্ন জায়গায় চমৎকার উপমা ব্যবহার করছেন, যদিও কয়েক জায়গায় এমন সব উপমার ব্যবহার করছেন যেটা অবস্থা অনুযায়ী মানানসই হয় নাই, বিরক্তি উৎপাদন করছে। অনেক সময় অতি আবেগ তৈরির চেষ্টা করছেন লেখক, সেই সব আবেগ কখনো কখনো রিয়েলিস্টিক লাগলেও বেশিরভাগ সময় হাস্যকর, অতি নাটকীয় মনে হয়েছে, বিশ্বাসযোগ্য মনে হয় নাই। জোর করে কান্দানোর একটা চেষ্টা লক্ষ্য করা গেছে। সাব্বির জাদিদ মূলত জনপ্রিয় ধারার লেখক। উনি কওমি মাদ্রাসা থেকে পড়াশোনা করে কুষ্টিয়া বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি নিছেন। ওনার কিছু গল্প আগে পড়ছি, 10-12 বছর আগে ওনার 2টা উপন্যাসও পড়ছি। সেই সময় খুব ভালো লাগতো ওনার লেখা। ওনার নতুন কোনো উপন্যাস আমার পড়া হয় নাই। লেখক আমাকে ভালো পাঠক মনে করেন, সেই জন্যই বইটা আমাকে পড়তে পাঠাইছেন। বইটা শেষ করার এইটাও একটা কারণ। উপন্যাস পড়ার সময় মনে হয়েছে সাব্বির জাদিদ বইয়ে অনেক ইসলামী অবজেক্ট ঢোকানোর চেষ্টা করছেন। সাধারণত বাংলাদেশের মূলধারা সাহিত্যে এই জিনিস দেখা যায় না, মুক্তিযুদ্ধের উপন্যাস হইলে তো আরো না। আমাদের মুক্তিযুদ্ধকে ঘিরে যেসব উপন্যাস লেখা হয়েছে সেই সব উপন্যাসে বেশিরভাগই ধর্মপ্রাণ মানুষকে রাজাকার, দেশের শত্রু, মানবতার শত্রু দেখানোর চেষ্টা করা হয়েছে। সেই জায়গায় সাব্বির জাদিদ একটা ব্যতিক্রম দৃষ্টান্ত উপস্থাপন করলেন। 2 পৃথিবীর সূর্য উপন্যাসে সাব্বির জাদিদ দেখাইছেন যে একজন দেশপ্রেমিক বা মুক্তিযোদ্ধা একই সাথে একজন ধর্মপ্রাণ মানুষও হতে পারেন। এখানে প্রোটাগনিস্টের দাদা মুক্তিযোদ্ধা মতিউর রহমান এবং তার মাকে লেখক বেশ ইসলামী মনোভাবাপন্ন দেখাইছেন। এই চরিত্রগুলোর মধ্য দিয়ে লেখক হয়তো একটা বড় বার্তা দিতে চাইছেন যে আমাদের আত্মপরিচয় বা লড়াইয়ের চেতনার সাথে ধর্মের কোনো মৌলিক বিরোধ নাই। বিশেষ করে জুলাই গণ অভ্যুত্থানে আমরা দেখছি কিভাবে সাধারণ ধর্মপ্রাণ মানুষ থেকে শুরু করে মাদ্রাসার ছাত্ররা পর্যন্ত সামনের কাতারে আইসা স্বৈরাচারের বিরুদ্ধে দাঁড়াইছে। সাব্বির জাদিদ হয়তো সেই রিয়েলিটিটাই সাহিত্যে ধরতে চাইছেন, যেখানে টুপি, দাড়ি বা তসবি হাতে থাকা মানুষটাও ইনসাফ আর স্বাধীনতার লড়াইয়ে সমানভাবে অংশীদার। এটা বাংলা সাহিত্যে বিশেষ করে পলিটিক্যাল ফিকশনে একটা নতুন ডাইমেনশন যোগ করছে। যদিও জায়গায় জায়গায় বর্ণনা আর উপমার ভেতর দিয়েও ইসলামীকরণের একটা চেষ্টা চোখে পড়ছে, যেটা পড়ার গতিতে বাধা দিচ্ছিল, আরোপিত মনে হয়েছে। লেখায় সেই সবের ব্যবহার উপকারের বদলে ক্ষতি করার আশঙ্কাই বেশি দেখি। সব ধরনের পাঠকের জন্য সেটা সুখকর হবে না বলেই মনে করি। যদিও উপন্যাসে অনেক সংস্কৃত শব্দও ব্যবহার করছেন যেগুলোকে হিন্দুয়ানি শব্দ হিসেবে চিহ্নিত করা যায়, যেরকম নরক, স্বর্গ, জল, এসব শব্দ ব্যবহার করতে তার কোনো কুণ্ঠা ছিল না। তো সেই দিক থেকে একটা ব্যালেন্স হয়েছে বলা যেতে পারে। চরিত্র গঠনে সাব্বির জাদিদ মোটামুটি ভালো করছেন। প্রথমে বলি মুক্তিযোদ্ধা মতিউরের কথা। মুক্তিযোদ্ধা মতিউরকে একজন দেশপ্রেমী আদর্শ মুসলমান হিসেবে দেখানোর চেষ্টা করছেন লেখক। সেই চেষ্টাকে আমি সফল বলতে চাই। তবে একজন মানুষের এতটা ভালো হওয়া সম্ভব কিনা আমার জানা নাই। বিশেষ করে ওই রকম গ্রামে 1971 সালে এতটা উদার, উচ্চশিক্ষিত না হওয়া, এতটা মহৎ হইতে পারাটা আসলে অবিশ্বাস্য ব্যাপারই। যদিও একজন মুসলমান হিসেবে সেটা অসম্ভব না, একজন মুসলমানের কোর ফিচারই তো এইগুলা। অন্যদিকে তামিমের চরিত্রটা একরোখা, সৎ, সাহসী, বুদ্ধিদীপ্ত, ইন্ট্রোভার্ট একটা চরিত্র, আর 10 জনের মতো না। তামিমের বাইরে ওঠা এবং তার রাজনৈতিক বিবর্তনটা আমার কাছে বিশ্বাসযোগ্য লাগছে। 2018 সালে রাতের ভোটের নির্বাচনে সে একটা বিশাল ধাক্কা খায়। সেই ধাক্কায় আওয়ামী লীগের প্রতি যে তার একটা টান ছিল সেটা নাই হয়ে যায়। আস্তে আস্তে প্রতিবাদী হয়ে ওঠে তামিম। চরিত্রের এই পরিবর্তন বিশ্বাসযোগ্য। আমাদের দেশে কোটি কোটি মানুষ আছে এরকম, যারা একসময় আওয়ামী লীগকে পছন্দ করতো, সাপোর্ট দিত, কিন্তু তাদের ফ্যাসিবাদী কার্যক্রমের কারণে, ফ্যাসিবাদী আচরণের কারণে, স্বৈরাচারী মনোভাবের কারণে মানুষ তাদের দিক থেকে মুখ ফিরায় নিছে।
তাদের ভেতরে আমিও একজন। তামিমের চরিত্রটার ভেতরে আমি নিজেকেও কিছুটা দেখতে পাইছি। তামিমকে দাদার মতো ধর্মপ্রাণ দেখান নাই লেখক, আবার ধর্ম বিরোধীও দেখান নাই। চেনা জানা 8-10 জন স্বাভাবিক বাংলাদেশি যুবকের মতোই সে, কিন্তু দাদার মতো তার চরিত্র কোনো দাগ না থাকা, গ্রে এরিয়া না থাকা, কোনো খুঁত না থাকা, এটা একটা দুর্বলতা হিসেবেই মনে করি। একজন মানুষ তো কখনোই 100% ভালো হইতে পারে না, মানবিক দুর্বলতা থাকেই। একদম নিখুঁত মানুষ তো হয় না, তাদের সিদ্ধান্তে ভুল হয়, আচরণগত ভুল হয়। সেসব না রাখাটা লেখকের দুর্বলতা হিসেবেই দেখি। চরিত্র নিয়ে আরো কাজের সুযোগ ছিল বলে মনে করি। আমাদের মনে থাকার কথা উপন্যাসের নাম দুই পৃথিবীর সূর্য। 1971 সালে দাদা মতিউরের মুক্তিযোদ্ধা হয়ে ওঠার গল্প, আর 2024 সালে নাতি তামিমের জুলাই যোদ্ধা হয়ে ওঠার গল্প। উপন্যাসের মূল মেসেজটা নামের ভেতরে লুকায় আছে। দুইটা আলাদা চরিত্রের মাধ্যমে বাংলাদেশের সব থেকে গুরুত্বপূর্ণ দুইটা সময়কে দেখাইছেন লেখক। সেই চরিত্র দুইটাকেই সূর্য বা আদর্শ পুরুষ হিসেবে পেইন্ট করছেন লেখক। মুক্তিযুদ্ধের চেতনার মৃত্যুর পরে জুলাই অভ্যুত্থান ঘটে, ফলে লেখকের একটা ইন্টেনশন থাকতে পারে যে মুক্তিযুদ্ধ যেখান থেকে শেষ, জুলাই গণ অভ্যুত্থান সেখান থেকে শুরু। উপন্যাসে বিজ্ঞান বা যুক্তির চাইতে প্রতীকবাদ বা সিম্বলিজম প্রাধান্য পাইছে। দাদার মৃত্যু আর নাতির জন্ম একই দিনে হওয়া সাহিত্যে একটা পরিচিত কৌশল। এটা বোঝায় যে বিপ্লব বা মুক্তি পাগল সত্তার কোনো মরণ নাই। 1971 সালের অসমাপ্ত স্বপ্ন বা আকাঙ্ক্ষা 2024 সালের জুলাই গণ অভ্যুত্থানে নাতির মাধ্যমে পুনর্জন্ম নিছে। এখানে নাতি ও দাদার কথোপকথন আসলে দুই প্রজন্মের লড়াইয়ের মেলবন্ধন। এটা বোঝায় যে লক্ষ্য একই, শোষণ মুক্তি। দাদার আত্মার সাথে নাতির যোগাযোগ হওয়াটা ঐতিহাসিক দায়বদ্ধতা হিসেবে কাজ করছে উপন্যাসে। অনেক সময় নতুন প্রজন্ম ইতিহাস ভুলে যায়, এখানে দাদা সরাসরি নাতিকে গাইড করছেন। এই প্লটটার মাধ্যমে লেখক খুব সাহসী একটা দাবি করছেন, সেটা হচ্ছে মুক্তিযোদ্ধা এবং জুলাই যোদ্ধা আলাদা কেউ না, তারা একই আদর্শের দুইটা আলাদা সময়ের ভিন্ন দুই রূপ। মুক্তিযুদ্ধের মূল চেতনা অর্থাৎ সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার যখন ধূলিসাৎ হচ্ছিল, ঠিক তখনই জুলাই যোদ্ধাদের আবির্ভাব হয়। লেখকের এই বর্ণনাটা কিছুটা ম্যাজিক রিয়েলিজমের মতো মনে হয়। একজন আলেম সাহিত্যিকের লেখার কারণে এবং লেখায় প্রচুর ইসলামী এলিমেন্টের কারণে ইলহাম আর কাশফের কথা মনে হইলেও চরিত্ররা যেহেতু সুফি দরবেশ কেউ না, কাজে সেইটা হওয়ার চান্স খুব কম। মুক্তিযুদ্ধ নিয়ে সাব্বির জাদিদের উপন্যাসে যে দায় ও দরদ ধরা পড়ছে, সেটা থেকে প্রমাণিত হয় যে এই দেশে আলেম সমাজ অর্থাৎ কওমি ঘরানার লোকজন মুক্তিযুদ্ধকে কতটা ওন করে। সাব্বির জাদিদ নিজে একজন আলেম। তার রচিত দুই পৃথিবীর সূর্য আমাদের বার্তা দেয় যে কওমি মাদ্রাসার ছাত্র ও হুজুররা ধর্মকে যেভাবে লালন করে, বাংলাদেশ প্রেমও সেভাবেই লালন করে। কারণ দেশপ্রেমটা তাদের কাছে ইমানের অঙ্গ, দেশপ্রেমও ইবাদত, বাংলাদেশ পন্থাও ইবাদত। বইটা পড়তে গিয়ে শুরুতে আমার খুব কষ্ট হয়েছে। প্রথম 50 পেজ পড়তে গিয়ে মনে হয়েছে এই বই পড়া মানে আমার নিজের উপর অত্যাচার করা। 200-250 পেজের একটা উপন্যাস পড়া এই সময় তো আসলে কঠিন জিনিস। এমনিতে জনপ্রিয় ধারার বই এখন আমার খুব একটা পড়া হয় না। বইটা পড়তে গিয়ে অন্তত 3 বার না পড়ার সিদ্ধান্ত নিয়ে রাইখে দিছি। মনে হয়েছে এটা আমার টাইপের বই না, কিশোরদের জন্য লেখা উপন্যাস। বহু কষ্টে নিজেকে বুঝায় শেষ পর্যন্ত পড়ছি। মজার ব্যাপার হইলো পড়া শেষে আর এতটা খারাপ লাগে নাই। 2025 সালে প্রকাশিত আরো দুইটা উপন্যাস আমি পাঠকের কাঠগড়া থেকে রিভিউ করছি। একটা হইলো ওয়াসি আহমেদের কার্পাস মহল, আর একটা রায়হান রাইনের একটি বিষণ্ণ রাইফেল। মজার ব্যাপার হইলো এই তিনটে উপন্যাসে জুলাই গণ অভ্যুত্থান আসছে, মুক্তিযুদ্ধ আসছে, কিন্তু অন্য দুইটা উপন্যাসের থেকে সাব্বির জাদিদের দুই পৃথিবীর সূর্য আলাদা। ওয়াসি আহমেদের কার্পাস মহলে জুলাই গণ অভ্যুত্থান নিয়ে হতাশার কথাই ব্যক্ত করা হয়েছে। রায়হান রাইনের একটি বিষণ্ণ রাইফেলেও হতাশার কথা আছে, তবে সেখানে বাস্তবতার কাছাকাছি থাকার চেষ্টা করা হয়েছে। সাব্বির জাদিদের দুই পৃথিবীর সূর্য অন্য দুইটার থেকে এই জায়গায় আলাদা যে সাব্বির জাদিদের দুই পৃথিবীর সূর্য জুলাই গণ অভ্যুত্থানকে ওন করে, নিজের মনে করে, আপন মনে করে, কোনো প্রশ্ন ছাড়া, হতাশা ছাড়াই সে আপন মনে করে। এইটা একটা ভালো দিক। রায়হান রাইনের একটি বিষণ্ণ রাইফেল এবং সাব্বির জাদিদের দুই পৃথিবীর সূর্যের ভেতরে আরেকটা মিল আছে, সেটা হলো রায়হান রাইনের বিষণ্ণ রাইফেলেও মুক্তিযুদ্ধ জুলাই গণ অভ্যুত্থানে প্রেরণা হিসেবে কাজ করছে। সাব্বির জাদিদের দুই পৃথিবীর সূর্যতেও মুক্তিযুদ্ধ জুলাই গণ অভ্যুত্থানে প্রেরণা হিসেবে কাজ করে। ভাষা ও জনপ্রিয় হয়ে ওঠার খায়েশের জন্য দুই পৃথিবীর সূর্যকে পাঠক এবং সমালোচকরা মূলধারা সাহিত্যে জায়গা দিবে কিনা সেটা নিয়ে বাহাস হইতে পারে, সময়ই বলে দিবে তা। তবে টেক্সট ও ভাবের কারণে দুই পৃথিবীর সূর্য যে নিজের জায়গা এবং গুরুত্ব আদায় করে নিবে সেই ব্যাপারে সন্দেহ না রাখাই ভালো। উপন্যাস হ্যান্ডেল করায় সাব্বির জাদিদের দক্ষতা আছে বলতে হবে। আশা করি সাব্বির জাদিদ আরো ভালো লিখবে।
দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন। হ্যাপি রিডিং।